রাত প্রায় 2টো। উত্তর ভারতের এক কৃষক হাতে টর্চ, কাঁধে লাঠি নিয়ে নিজের জমির আল ধরে হাঁটছেন। তিনি চোর ধরতে বের হননি, ডাকাত তাড়াতেও নন। তার ভয় অন্য জায়গায়। কয়েক মিনিটের ভুলে কয়েক মাসের ফসল শেষ হয়ে যেতে পারে, আর সেই ক্ষতির কারণ মালিকহীন ঘুরে বেড়ানো গবাদি পশুর দল। প্রশ্ন হচ্ছে, যে প্রাণীকে ঘিরে রাজনীতি, ধর্মীয় আবেগ আর আইনি কড়াকড়ি, সেই প্রাণী কিভাবে কৃষকের কাছে আশীর্বাদ থেকে বোঝা হয়ে গেল? এটাই আজকের গল্প। আর এই গল্প শুধু গরুকে নিয়ে নয়, এটা গ্রাম বাংলার মতোই উপমহাদেশের কৃষি, অর্থনীতি, রাজনীতি, ধর্মীয় প্রতীক, বাজার আর রাষ্ট্রের সিদ্ধান্ত, সব কিছুর সংঘর্ষের গল্প। চলুন শুরু করি। ভারতে গরুকে ঘিরে আবেগ নতুন কিছু নয়। বহু আগে গরু শুধু একটি পশু নয়, ধর্মীয় মর্যাদার প্রতীক। বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী গরুর মাংস রপ্তানিতে ভারত বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে। অথচ সেই দেশ থেকে যখন গরু জবাই বন্ধের কথা বলা হচ্ছে, তখন অনেকের কাছে বিষয়টি হাসি পাওয়ার কথা। কিন্তু গত এক দশকে এই প্রতীকী আবেগকে ঘিরে রাজনীতি অনেক বেশি দৃশ্যমান হয়েছে। বিভিন্ন রাজ্যে গরু জবাই নিয়ে কাড়াকাড়ি বেড়েছে, কিন্তু জায়গায় পরিবহন ও বিক্রির ওপর নজরদারি বাড়ানো হয়েছে, আর এর সঙ্গে সামাজিক উত্তেজনা বেড়েছে। তবে এখানে একটা বিষয় খুবই জরুরি: ভারতের একক কোনো জাতীয় আইন নেই। রাজ্যভেদের নিয়ম আলাদা। কোথাও গরু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ, কোথাও শর্ত সাপেক্ষে, আবার কোথাও মহিষের ক্ষেত্রে আলাদা নিয়মও রয়েছে। কিন্তু মাটির মানুষের কাছে এত সূক্ষ্ম পার্থক্য সব সময় কাজ করে না। তারা দেখছে পুরনো বাজার ব্যবস্থা ভেঙে গেছে। একসময় গ্রাম অঞ্চলের গবাদি পশুর একটা সহজ অর্থনীতি ছিল। গরু যখন দুধ দিত তখন সে আয় করত, বলদ যখন জমি চাষ করতেন তখন তার মূল্য ছিল। কিন্তু বয়স বাড়লে, অসুস্থ হলে বা কাজের ক্ষমতা হারালে কৃষক সেটাকে বিক্রি করে কিছু টাকা তুলতে পারতেন। সেই টাকায় নতুন বাছুর কিনতে, ঋণ শোধ করতে, ঘরের খরচ চালাতে, অর্থাৎ পশুটির জীবন চক্রের শেষ অংশেও কৃষকের অর্থনীতির সঙ্গে যুক্ত ছিল। এখন সেই চক্র অনেক জায়গায় ভেঙে গেছে। যদি আপনি খুব ছোট একজন কৃষক হন, আপনার হাতে 2 বা 3টে গরু থাকে, আর তার মধ্যে একটু যদি আর দুধ না দেয়, চাষে না লাগে, তাহলে তাকে খাওয়ানোর খরচই আপনার জন্য আলাদা চাপ। খড়, ভুসি, খৈল, ঔষধের জায়গা, সবই খরচ। এখান থেকে শুরু হয়েছে নীরব সংকট। কৃষক সংগঠক আর মাঠ পর্যায়ের অনেক রিপোর্টে দেখা গেছে, বহু এলাকায় অপ্রয়োজনীয় বা অনুৎপাদনশীল গবাদি পশু আর আগের মতো সহজে বিক্রি করা যাচ্ছে না। এর ফলে কিছু মালিক পশু আশ্রয় কেন্দ্রে দেওয়ার চেষ্টা হচ্ছে। কেউ আত্মীয়র কাছে পাঠাচ্ছেন, আবার কেউ একেবারে ছেড়ে দিচ্ছেন। আর এই ছেড়ে দেওয়া পশুগুলোই কয়েক মাস পর গ্রাম আর শহরের নতুন সমস্যায় পরিণত হয়েছে। ভাবুন, রাতের আধারে কয়েক ডজন গরু আপনার গম, আলু, ডাল, সবজির ক্ষেতে ঢুকে পড়লো। তারা চোর নয়, তাই পুলিশের অভিযোগের ভাষাও আলাদা, কিন্তু ক্ষতির পরিমাণ বাস্তব। অনেক গ্রামে কৃষকদের দল বেঁধে রাত জেগে ফসল পাহারা দিতে হয়। কেউ বাঁশের মাচাঙে বসে থাকে, কেউ আগুন জ্বালিয়ে রাখে, কেউ আবার লাঠি হাতে টহল দেয়। এক একটা ফসলের মৌসুমে এই পাহারা যেন আলাদা শ্রমে পরিণত হয়েছে। জমি চাষ করলেন আপনি, বীজ কিনলেন আপনি, সার দিলেন আপনি, সেচ দিলেন আপনি। তারপর কাটার আগে যদি গবাদি পশুর দল সেটা নষ্ট করে দেয়, তাহলে ক্ষতির হিসাব কে দেবে বলুন? মালিকহীন পশু শুধু ফসলের শত্রু নয়, শহর ও সড়কেও নতুন মাথা ব্যথা। ভারতের বহু শহরে রাস্তার মাঝখানে বসে থাকা গরুর ছবি এখন অস্বাভাবিক কিছু নয়। ব্যস্ত মোড়ে যানজট, হাইওয়েতে দুর্ঘটনার ঝুঁকি, বাজারের পাশে আবর্জনার স্তূপে খাবার খোঁজা, এসব দৃশ্য এখন নিয়মিত। অর্থাৎ যে সমস্যার জন্ম গ্রামে, তার প্রভাব ছড়িয়ে পড়েছে শহরেও। সরাসরি আশ্রয় কেন্দ্র বা গৌশালার কথা অবশ্যই আসে। কাগজে কলমে অনেক রাজ্যে আশ্রয় কেন্দ্র বাড়ানোর কথা বলছে। বাস্তবে সমস্যা হচ্ছে, পশুর সংখ্যা বাড়ছে দ্রুত, কিন্তু আশ্রয়, খাবার, চিকিৎসা আর ব্যবস্থাপনা সেই হারে বাড়ছে না। কোথাও অর্থের অভাব, কোথাও দুর্নীতির অভিযোগ, কোথাও অব্যবস্থাপনা। ফলে পশুকে উদ্ধার করা গেলেও দীর্ঘমেয়াদে তার দেখভাল টেকসই হচ্ছে না। চিকিৎসা ঘাটতি সবই সামনে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে, এত কড়াকড়ির পেছনে আসল চালিকা শক্তি কি? শুধু ধর্মীয় আবেগ, নাকি এর ভিতরে আরো বড় কোনো হিসাব রয়েছে? বিশ্লেষকদের একটি বড় অংশ বলছে, গরু ভারতে বহুদিন ধরেই সংস্কৃতির প্রতীক, কিন্তু সাম্প্রতিক রাজনীতিতে একটি পরিচয় রাজনীতির এক শক্তিশালী উৎপাদন হয়ে উঠেছে। অর্থাৎ আইন, প্রশাসন আর জনমতের এক অংশকে এমনভাবে সাজানো হয়েছে যাতে বিষয়টি শুধু কৃষি বা পশুপালনের অর্থনীতিতে সীমাবদ্ধ না থাকে, বরং আমরা বনাম তারা ধরনের আবেগেরও রূপ নেয়। আর এখানে সমস্যাটি সবচেয়ে বিপজ্জনক হয়ে উঠেছে। আরো একটি অস্বস্তিকর দিকও রয়েছে। গবাদি পশু পরিবহন, কেনাবেচা বা মাংসের ব্যবসাকে কেন্দ্র করে গত কয়েক বছরে বিভিন্ন জায়গায় উত্তেজনা, হামলা এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনাও
খবরের শিরোনামে হয়েছে। মানবাধিকার, সাংবাদিক এবং আদালতের ওঠা বেশ কিছু মামলায় দেখা গেছে সন্দেহের ভিত্তিতেও মানুষ হয়রানি বা সহিংসতার শিকার হয়েছেন। এই ধরনের পরিবেশ বাজারকে আরো ভীতি করে তুলেছে। ব্যবসায়ীরা ঝুঁকি নিতে চান না, ক্রেতা কমে যায়, আর কৃষকের হাতে থাকে না বিকল্প পথ। কিন্তু এখানে আসে সবচেয়ে বড় টুইস্ট। বাইরে থেকে দেখলে মনে হতে পারে ভারত গরুর মাংস পুরোপুরি বন্ধ করে দিয়েছে। বাস্তবতা এতটা সরল নয়। ভারত এখনো বিশ্বের বড় মাংস রপ্তানিকারক দেশগুলোর একটি। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যা অনেক আলোচনায় ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে গুলিয়ে ফেলা হয়। আন্তর্জাতিক বাজারে ভারতের রপ্তানিকৃত বোবাহিন মিট বা বড় অংশ আসলে মহিষের মাংস, কারাবিফ বলেন। অর্থাৎ দেশীয় রাজনীতিতে গরু নিয়ে কারাকারি থাকলেও বাণিজ্যিক বাস্তবতায় মহিষের মাংস রপ্তানির বড় শিল্প হিসেবে টিকে রয়েছে। এই পার্থক্য আইনগতভাবে গুরুত্বপূর্ণ এবং সাধারণ মানুষের কাছে এটি প্রায়ই বৈপরীত্য হিসেবে ধরা পড়ে। তারা দেখে যে গ্রামের কৃষক সমস্যায়, বাজারে আতঙ্ক, অথচ রপ্তানি হিসাব বলছে অন্য গল্প। এই বৈপরীত্য থেকেই প্রশ্ন ওঠে, নীতির উদ্দেশ্য কি সত্যি শুধু পশুপালন নাকি প্রতীকের রাজনীতি? যদি লক্ষ্য পশুর সুরক্ষা হয় তাহলে পরিত্যক্ত পশুর সংখ্যা কেন বাড়ছে? যদি লক্ষ্য গ্রামীণ অর্থনীতি রক্ষা হয় তাহলে কৃষক রাত জেগে ক্ষেত পাহারা দিচ্ছেন কেন? আর যদি লক্ষ্য সামাজিক সম্প্রীতি হয় তাহলে এই বিষয়ে ঘিরে উত্তেজনা এবং ভয়ের বাতাবরণ কেন তৈরি হচ্ছে? কিছু মানুষ অবশ্য যুক্তি দিচ্ছেন গরুর মাংস সাংস্কৃতিকভাবে সংবেদনশীল বিষয় এবং রাষ্ট্রের উচিত ধর্মীয় অনুভূতিকে সম্মান করা। এই যুক্তি একেবারে উড়িয়ে দেওয়া যায় না, কিন্তু জননীতি শুধু আবেগে চলে না, বাস্তবতাও দেখতে হয়। একটি আইন তখনই কার্যকর ও ন্যায্য হয় যখন তার অর্থনৈতিক বিকল্প, বাস্তবায়ন কাঠামো এবং ক্ষতিগ্রস্তদের জন্য সুরক্ষা ব্যবস্থা থাকে। শুধু নিষেধাজ্ঞা দিলেই সমস্যা কেটে যাবে না, কখনো কখনো নিষেধাজ্ঞায় নতুন সমস্যার জন্ম দেয়। কৃষি অর্থনীতির দিকে দেখলে একটি বিষয় আরো পরিষ্কার হওয়া যায়। ভারতের বহু অঞ্চলে কৃষক আয় আগে থেকেই চাপে ছিল। বৃষ্টি অনিয়মিত, সেচ ব্যবস্থার বেহাল অবস্থা, বীজ, সার, ডিজেলের দাম বেড়েছে, ফসলের ন্যায্য মূল্য নিয়ে অনিশ্চয়তা এখনো রয়েছে। এই অবস্থা যদি পুরো বা অক্ষম গবাদি পশু অতিরিক্ত খরচে পরিণত হয় তাহলে সেটি কৃষকের ওপর দ্বিগুণ চাপ ফেলে দিচ্ছে না? এখন আসি প্রতিবেশী ভারতের প্রসঙ্গে। বহু বছর ধরে সীমান্ত পারের গবাদি পশু প্রবাহ বাংলাদেশের বাজারকে প্রভাবিত করছে। বিশেষ করে কোরবানির সময় এই প্রবাহ দামের ওপর প্রভাব ফেলত। কিন্তু সীমান্ত কারাকারি বাড়ার পর বাংলাদেশে বাধ্য হয়ে নিজস্ব পশুপালন খাতকে শক্তিশালী করতে। দেশীয় খামার, পশু মোটাজাতকরণ, প্রজন্ম উন্নয়ন, ভ্যাকসিন প্রণোদনা, ক্ষুদ্র উদ্যোক্তা সব মিলে এই খাতে একটি কাঠামোগত পরিবর্তন এসেছে। এখন কোরবানির মৌসুমে দেশীয় উৎপাদন নিয়ে বড় অংশ চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে। আপনার মতে গরুকে ঘিরে এই সংকটের আসল কারণ ধর্মীয় আবেগ, রাজনৈতিক কৌশল নাকি ব্যর্থ অর্থনীতির পরিকল্পনা? কমেন্টে আপনার মতামত লিখুন, কারণ এই প্রশ্নের উত্তর শুধু একটি দেশের নয়, পুরো অঞ্চলের ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে রয়েছে।